দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর মধ্যরাতের আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছে প্লাবন রহমান। আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। থাকেন আমন্ত্রিত অতিথিরা, তারা আসলে খবর ঘটনাগুলো বিশ্লেষণ করেন। আজও তিনজন অতিথি আছে দর্শক, শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনি অধ্যাপনা করছেন। জুলহাস আলম আছেন ব্যুরো চিফ, অ্যাসোসিয়েটেড প্রেস, এপি। আমাদের সঙ্গে আছেন শওকত আলী সাগর, সম্পাদক, নতুন দেশ, কানাডা থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর এই নিয়মিত মধ্যরাতের আয়োজনে। দর্শক নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আলোচনা শুরু করতে চাই, তার আগে যে দু-তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই একটু জানিয়ে রাখতে চাই। আজকে একটি বড় ঘটনা, তিস্তা রক্ষায় দুই তীরে 230 কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন করেছেন 3 জেলার হাজার হাজার মানুষ। সেই বিষয়টি নিয়ে আমরা একটু গুরুত্ব সহ আলোচনা করতে চাই। আসলে এই সমাধান কি? দীর্ঘদিন ধরে আসলে নানা রকম ভোগান্তি, একই সঙ্গে নিঃস্ব হওয়ার পথে সেই এলাকার লাখ লাখ মানুষ। সে বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। খনন ভাঙন রোধে কার্যকর ব্যবস্থার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি সমন্বিত ভর্তি পরীক্ষায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে একমত বলেছেন শিক্ষামন্ত্রী। আসলেই কতটা একমত বিশ্ববিদ্যালয়গুলো, আসলেই কতটা সম্ভব সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়া সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। পাশাপাশি একদিন বাদেই মার্কিন নির্বাচন, সে বিষয়টিও গুরুত্ব পাচ্ছে আজকের আলোচনায়। আলোচনা শুরু করতে চাই অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া আপনাকে দিয়ে। অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, তিস্তা রক্ষায় দুই তীরে আসলে 230 কিলোমিটার জুড়ে এলাকাবাসী মানববন্ধন করেছে বিভিন্ন জায়গায়। সব মিলিয়ে হাজার হাজার মানুষ সেখানে অংশ নিয়েছে। তাদের মূল দাবি সেটি হচ্ছে যে প্রতি বছর ভাঙনে অসংখ্য মানুষ নিঃস্ব হচ্ছে, খনন হচ্ছে না তিস্তা। এমনিতেই তো তিস্তায় পানি সংকট আছে, এবং ভাঙন কবলিত হয়ে অসংখ্য মানুষ ঘরহারা হচ্ছে। সব মিলিয়ে এসব দাবিতে তারা আসলে মানববন্ধন করেছে, এবং তিস্তার বিষয়টি তো বাংলাদেশ সরকারের কাছেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আসলে এখনকার অবস্থা একটু জানতে চাই, আর এইসব দাবি বাস্তবায়নে কতটা কাজ হবে মনে করেন আপনি? তিস্তার কথা বললেন, তিস্তা কিন্তু আমাদের উত্তরাঞ্চলের জন্য একটা দুর্বিষহ নাম। কারণ হচ্ছে যে এই যে তিস্তার পানি প্রবাহ কমে যাওয়া, তারপরে হচ্ছে তিস্তাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের সম্পর্কেও কিন্তু কখনো কখনো টানাপোড়েনের সৃষ্টি হয়। তবে সম্প্রতি যেটা আমি গণমাধ্যমে দেখেছি, সরকার কিন্তু চীনের অর্থায়নে তিস্তা একটা বড় প্রকল্প হাতে নিতে যাচ্ছে, যেটার এখন আমি যতটুকু জানি মাঠ পর্যায়ে সার্ভে চলছে। তো এই তিস্তাতে যদি ভারতের সাথে যদি তিস্তার যে পানির যে চুক্তি সেটি যদি হতো তাহলে হয়তো সুবিধা হতো। সেটি যদি না হয় তাহলে সরকার কিন্তু বিকল্প ব্যবস্থা হিসেবে তিস্তাকে কেন্দ্র করে একটা বড় প্রজেক্টের দিকে এগিয়ে যাচ্ছে। তো সেটি যদি সফল হয়, এবং উত্তরবঙ্গের মানুষের কিন্তু এই জায়গাটাতে অনেক চাওয়া আছে। কারণ হচ্ছে যে বর্ষা মৌসুমে বিশেষ করে আমরা যেহেতু ভাটির দেশের মানুষ, ভারত যেহেতু উজানে, ওখানে যখন বন্যা হয় বা ওখানে যখন বৃষ্টিপাত হয়, তখন সেই পানিটা তিস্তা সহ অন্যান্য যে নদীগুলো আছে ভারতের, সেগুলো দিয়ে কিন্তু বাংলাদেশে প্রবাহিত হয়। বাংলাদেশে বন্যা হয় এবং পানি প্রবাহ বাড়ার ফলে কিন্তু বাঁধে ভাঙন দেখা দেয়। এরকম নানা ধরনের সমস্যার মধ্য দিয়ে আমরা যাই। এটি অনেক পুরনো সমস্যা। এই জন্য তিস্তা বাদ দেওয়া হয়েছিল। তিস্তা বাদ দিয়েও যে খুব বেশি কার্যকর কিছু হয়েছে সেটিও আমরা দেখিনি। তবে সামনে যে প্রকল্পটি নেওয়া হচ্ছে সেটি সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। তবে একটা কিছু যে তিস্তাকে কেন্দ্র করে করতে হবে, এবং সরকার যে সেই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ, সেই বিষয়ে আমার অন্তত কোনো সন্দেহ নাই। আমিও চাই যে তিস্তা পারের মানুষ যে দাবিগুলো করছেন, সরকার সেগুলোকে আমলে নিয়ে পরিবেশ পরিস্থিতির কথা বিবেচনায় রেখে সরকার একটা সুন্দর সমাধানের দিকে এগিয়ে যাবে। একটা বিষয় একটু জানতে চাই, যেটি তিস্তা এমনিতে তো ভারত বাংলাদেশের এই যে চুক্তির কারণে আসলে বা সমস্যার কারণে পানি একটা বড় সময় থাকে না, পানির সংকট, এবং মরা খালে মাঝে মধ্যে পরিণত হয় তিস্তা। কিন্তু সেই জায়গায় তিস্তা সুরক্ষায় খনন কার্যক্রমের জায়গাটায় অভিযোগ আছে যে খনন করা হচ্ছে না, যে কারণে বর্ষার সময় যে পানিটা আসে সেই পানিটা আসলে ধরে রাখা সম্ভব হয় না। সেটি আসলে কতটা গুরুত্বপূর্ণ মনে করেন? শুধু তিস্তার বেলায় না, এটি কিন্তু শুধু তিস্তার বেলায় না, এটি প্রায় সব নদীর বেলায় বাংলাদেশে একটা অভিযোগ আছে যে পর্যাপ্ত পরিমাণে ড্রেজিং করা হয় না। তো সেই ড্রেজিং করার কস্ট অনেক হাই। সরকারের আগে গাফিলতি ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে কিন্তু সরকার বিভিন্ন জায়গায় নদী খননের ব্যাপারে কিন্তু মনোযোগী হয়েছে, এবং ড্রেজার মেশিনও কিন্তু ক্রয় করা হয়েছে। তো সেক্ষেত্রে হয়তো যদি এই দাবিটি সত্যি হয় যে
খনন খনন না করার কারণেই বর্ষা মৌসুমে পানি ধারণ করতে পারছে না, সেইটার বিষয়ে অবশ্য সরকার চাইলে দ্রুত একটা সমাধানে আসতে পারে, এটা একটা কারণ হতে পারে। তবে এই কারণটি দূর করলেই যে আপনার এই তিস্তার সমস্যাটি সমাধান হয়ে যাবে, আমি অন্তত সেটা মনে করি না। কারণ হচ্ছে যে তিস্তার যে উৎপত্তি স্থল হয়ে তিস্তা যেভাবে প্রবাহিত হচ্ছে, সেখানে ভারতের দিক থেকে যেভাবে পানি ধরে রাখা বা বর্ষা মৌসুমে পানি ছেড়ে দেওয়ার বিষয়টি আছে, সেই জায়গায়ও কিন্তু একটা সমাধান বা সেই ব্যাপারে একটা বিকল্প ব্যবস্থা বাংলাদেশকে করতে হবে। তাহলেই হয়তো এই জায়গাটা একটা সমাধানে আমরা আসতে পারবো অথবা সমাধানের কাছাকাছি যেতে পারবো। জি, জোহলা সালম আপনার কাছে আসতে চাই। জোহলা সালম, তিস্তা চুক্তির বাইরে আসলে বাংলাদেশের এই যে তিস্তা পাড়ের বাসিন্দাদের বা মানুষদের যে সমস্যাগুলোর কথা উঠে আসছে বা দীর্ঘদিন ধরে যেগুলো আলোচিত, সেগুলো সমাধানের কোনো উপায় আপনি আসলে দেখেন কিনা? মানে তিস্তা চুক্তি তো ধরেন একরকম আলোচনাধীন হচ্ছে, হবে, হয়নি, সেটার বাইরে কি অন্য কোনো সমাধান আছে, খনন কাজ কিংবা অন্যভাবে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এটি যেহেতু একটা ট্রান্সবাউন্ডারি রিভার, যেটি স্যার বললেন, যে চুক্তির বাইরে গিয়ে কতটুকু সফল হওয়া যাবে আমি জানি না। কারণ হচ্ছে যে আমরা ভাটির দেশ, এখানে পানি আসবে, আপনি বর্ষাকালে যদি ওই এলাকার চিত্রটা দেখে থাকেন, এটা একদম বিস্তৃত হয়ে যায়, ছড়িয়ে যায়, এবং তার কোনো কুল কিনারা থাকে না। তো সেই জন্য আপনি যেটা বললেন, যে প্রথম কথা হলো যে আমি একটু পেছন থেকে আসি, যে ন্যায্যতার প্রশ্নে ভারত এই জায়গায় অত্যন্ত নেতিবাচক ভূমিকা পালন করে আসছে, যেটা খুবই দুঃখজনক। বিশেষ করে দ্বিপাক্ষিক সম্পর্ক, অন্য অনেক কিছুর সাথে ভারতের সাথে আমাদের সম্পর্ক, সেটিকে স্বীকার করে নিয়েই, এবং ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য পজিটিভ অর্থেই, সেটিকে স্বীকার করে নিয়ে আমি এটুকু বলতে চাই যে ন্যায্যতার প্রশ্নে এবং বাংলাদেশের প্রতি সুপ্রতিবেশী সুলভ আচরণের ক্ষেত্রে ভারত চরমভাবে বারবার ব্যর্থ হয়েছে। আমার মনে আছে, সেই মনমোহন সিং এসেছিলেন, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তখন আমরা খুবই আশাবাদী ছিলাম, আমরা এক্সাইটেড ছিলাম, বাংলাদেশ এক্সাইটেড ছিল যে তিস্তা চুক্তিটা হয়ে যাচ্ছে, এবং সরকারি মহল থেকেও সেরকম নানা রকম সংকেত দেওয়া হচ্ছিল। এবং আমার এখনো মনে আছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেদিন জয়েন্ট স্টেটমেন্টে দিলেন মনমোহন সিং, সেদিন ওখান থেকে প্রত্যেকেই খুব আশাহত হয়ে বেরিয়ে আসতে হয়েছিল। তারপর থেকে অনেক কিছু হয়েছে, নানা অজুহাত, নানা ছুতোয় বিষয়টি এগোয়নি। এটা অত্যন্ত দুঃখজনক। কারণ ভারত বলছে যে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রাজি করানো যাচ্ছে না, কারণ তাদের স্থানীয় সমস্যা আছে, কেন্দ্র চাইলেও সেটা পারছে না। সেই জায়গাগুলোকে আসলে সমাধান না করে আপনি যে প্রসঙ্গটি তুললেন, সেটি কতটুকু সাস্টেনেবল হবে সেটি দেখার বিষয়। তবে প্রযুক্তিগত জায়গা থেকে যেটি অলরেডি আলোচনা হচ্ছে চীনের সংশ্লিষ্টতার ব্যাপারে, আমি মনে করি যে সরকার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যে চীনকে যুক্ত করে। কারণ ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশের প্রতিবেশী হিসাবে ভারত একটা সুপ্রতিবেশী সুলভ আচরণ করার ক্ষেত্রে এবং ডিপ্লোম্যাটিক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তার যে সুযোগটি রয়েছে বাংলাদেশের সাথে একটা সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক স্থাপন করে রাখতে, সেই জায়গায় তৃতীয় কোনো পক্ষ বা চতুর্থ পক্ষ বা পঞ্চম পক্ষকে কৌশলগত কারণে সেখানে যুক্ত করে বাংলাদেশ কিন্তু একটা বার্গেনিং এর জায়গা তৈরি করবে। এবং আপনি এক লাইনে এটা শেষ করে যে প্রশ্নটি করেছেন, সেটা হলো যে ডেফিনেটলি আমাদের এখানে খনন, তারপরে এই চ্যানেলগুলো ঠিক করা, এবং পানিটা যেন খুব মুশকিল, যেটা বললেন যে প্রকৃতিগত ভাবে বা ওইখানকার যে ভৌগোলিক অবস্থান সব মিলিয়ে এটা খুবই কঠিন নিয়ন্ত্রণ করা। তবে যে ভাঙনটি হয়, যেভাবে ছড়িয়ে যায়, সেটিকে আমি জানি না যে ড্যাম করে বা অন্যান্য ইয়ে করে, সেগুলো নিয়ে বিতর্ক আছে। ড্যাম করলে যেটা হয় যে বহু এলাকা তলিয়ে যায়, বা চীন অনেক বড় বড় প্রকল্প তারা করেছে, সেগুলোর অভিজ্ঞতা থেকে যদি আমাদের সুচিন্তিত একটা বিষয় তাহলে হয়তো যে এরকম মানববন্ধন তো আসলে মানে খুব খুব কম, আমার জানা মতে আসলে এত লম্বা এত বড় মানববন্ধন আসলে হয়নি। সেই জায়গায় এটি সরকারের জন্য মানে দাবি বাস্তবায়নের জায়গাটাই গুরুত্ব রাখবে কিনা মনে করেন? 230 কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন, এবং অবশ্যই আমি মনে করি যে এটা দেশের জন্য এবং সরকারের জন্য সহায়ক হবে। কারণ আগে যেটা বলছিলাম যে ভারত একটা বৃহত্তর শক্তিশালী রাষ্ট্র আমাদের তুলনায় সব অর্থে। সেই জায়গায় ভারতের সাথে বার্গেন করতে হলে জনগণের দাবি যদি বেরিয়ে আসে, তাহলে কিন্তু
সরকারের সুবিধা একটা হবে। জায়গা তৈরি হয় বার্গেন করার, সেটা আমরাও সেটি অত্যন্ত আশা করতে গুরুত্বপূর্ণ। চাই। এবং আমি মনে করি যে এই ধরনের আন্দোলন আরো বেগবান হওয়া উচিত। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসবো আমরা একটু যেতে চাই কানাডাতে। শওকত আলী সাগর আমাদের সঙ্গে আছেন। শওকত আলী সাগর, মার্কিন নির্বাচনের খবর একটু আপনার কাছ থেকে জানতে চাই। কানাডার জন্য এই নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ? কানাডার আপনারা যারা আছেন অভিবাসী, একই সঙ্গে যারা কানাডার নাগরিক, কানাডার জন্য আসলে আমেরিকান নির্বাচন, মার্কিন নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ আসলে একটু জানতে চাই। কানাডার জন্য অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন, কারণ কানাডা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত নিকটতম প্রতিবেশী এবং দীর্ঘ বাউন্ডারি, যেটি দুটি দেশের মধ্যে পারস্পরিক বাউন্ডারি আছে এবং অনেকগুলো বর্ডার এলাকা আছে, যেখান দিয়ে কানাডা এবং কানাডা এবং আমেরিকার মধ্যে আসা যাওয়ার যে বিষয়গুলো আছে। ফলে সঙ্গত কারণেই রাষ্ট্রীয়ভাবে কানাডা সরকার এবং নাগরিক হিসাবে প্রত্যেক কানাডিয়ানরা এই নির্বাচনের দিকে খুব অত্যন্ত গুরুত্ব সহকারে নজর রাখছে। একটা জিনিস বলি যে গত কয়েক বছরে কিন্তু আমেরিকার সঙ্গে কানাডার সম্পর্কে নানা রকমের টানাপোড়েন হয়েছে। আমরা যেমন কিছুক্ষণ আগে তিস্তা নিয়ে ভারত এবং বাংলাদেশের বিষয়ে যে কথাগুলো আমরা বলছিলাম, যে নানা রকম চুক্তি এবং ভারতের ঠিক বন্ধুসুলভ আচরণ না করা, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও কিন্তু কানাডার সেই রকম বেশ কিছু সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন আছে। এবং এই কোভিড এর কারণে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার যে বর্ডারের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়, মাঝখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি অনেকটা হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে বর্ডার খুলে দিতে হবে। এখন বিমান যোগে আসা যাওয়া করা যায়, কিন্তু বর্ডারটা বন্ধ আছে। তখন কানাডা কিন্তু বলেছিল যে বর্ডারটা কখন খোলা হবে সেই সিদ্ধান্ত আসলে কানাডা নেবে, মার্কিন যুক্তরাষ্ট্র নয়। এবং আসলে তাই ঘটেছে, কানাডাই সিদ্ধান্ত নিয়েছে এবং এখন পর্যন্ত বন্ধ আছে এবং প্রতি 1 মাস পর পর সেটি 1 মাস করে বাড়ানো হচ্ছে বন্ধটি। কিছুদিন আগে আরো একটি উত্তেজনাকর অবস্থা তৈরি হয়েছিল যে কানাডার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রোডাক্ট যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে যায়, তার উপর একতরফা ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছিল, যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে। সেটি নিয়ে কানাডার মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। তখন কানাডিয়ান গভর্নমেন্ট ঘোষণা করেছিলেন যে একটি সময়ের মধ্যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এটি প্রত্যাহার না করে, তাহলে শাস্তিমূলক হিসাবে আমেরিকান প্রতি $1 পণ্যের বিপরীতে কানাডাও শুল্ক আরোপ করবে। এবং 1 মাস পর যেদিন কানাডার অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনের তারিখ ঘোষণা করলেন যে বিকাল 3:30টায় তিনি ঘোষণা করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোন কোন পণ্যের উপর কানাডা শুল্ক আরোপ করবে, তার ঠিক 1 ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে ঘোষণা দেওয়া হলো যে কানাডিয়ান যেসব প্রোডাক্টের উপর কিছুদিন আগে শুল্ক আরোপ করা হয়েছিল সেগুলো তারা প্রত্যাহার করে নিয়েছে। এই যে বিষয়টি, টানাপোড়েনটি, কানাডা শক্তভাবে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে দাঁড়াতে পেরেছে বলে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু পিছু হটতে হয়েছে। এখন আগামী নির্বাচনের উপর নির্ভর করবে যে কানাডা কি আগামী 4 বছর আমেরিকার সঙ্গে এরকম প্রতিটি বিষয় নিয়ে ফাইট করে সময় কাটাবে, নাকি দুটি দেশের মধ্যে একটি শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক থাকবে। সেই কারণেই কানাডা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমেরিকান নির্বাচনটি। শওকত আলী সাগর, আপনি তো খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন আমেরিকান নির্বাচন প্রচারণা বড় দুই প্রার্থীর। আমি একটু জানতে চাই যে কোন কোন বিষয় গুরুত্ব পাচ্ছে আসলে ভোটারদের কাছে, এবং এরই মধ্যে তো রেকর্ড সংখ্যক আগাম ভোট কাস্ট হয়েছে। সব মিলিয়ে একটু জানতে চাই, মানে আপনার পর্যবেক্ষণে মার্কিন নির্বাচন, মানুষ যারা ভোটার, আমেরিকান নির্বাচনে আপনি আসলে নানা রকমের স্টেক হোল্ডার আছে এবং প্রত্যেকেরই দৃষ্টিভঙ্গি, প্রত্যেকেরই চাওয়া পাওয়া কিন্তু ভিন্ন রকম। যারা অনেক বছর ধরে আমেরিকায় বসবাস করে, যাদেরকে নেটিভ আমেরিকান বলা হয়, তাদের চাওয়া পাওয়া, তাদের দৃষ্টিভঙ্গি একরকম। অভিবাসী হিসাবে কানাডায় যারা বসবাস করে তাদের দৃষ্টিভঙ্গি একরকম। কানাডা থেকে যারা নির্বাচনটিকে দেখেন তাদের চাওয়া এবং দৃষ্টিভঙ্গি একরকম। বিশ্বের অন্যান্য দেশ থেকে, বাংলাদেশ থেকে কিংবা মধ্যপ্রাচ্য থেকে আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের স্বার্থ এবং আমাদের চাওয়া পাওয়ার সঙ্গে মিলিয়েই আমেরিকার রাজনীতিটাকে দেখতে চাই এবং আমেরিকার নির্বাচনের ফলাফলটাকে প্রত্যাশা করি। কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকার নির্বাচন আসলে আমেরিকানরাই নির্ধারণ করবে তাদের আগামী 4 বছরের প্রেসিডেন্ট কে হবে। সেই জায়গাটায় আমরা মিডিয়ার এক ধরনের স্টেক হোল্ডার আছে, আমরা ঠিক মিডিয়াকে দেখেও ঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবো না যে ট্রাম্প অথবা বাইডেন কে এগিয়ে যাবে বা কে পাশ করবে। আমরা প্রচারণা দেখেও কিন্তু ঠিক ঠিক একটি সিদ্ধান্তে পৌঁছতে পারবো না, কারণ গত নির্বাচনও ঠিক তাই হয়েছে যে জরিপ এবং প্রচারণায় আমরা দেখেছি যে একজন প্রার্থীকে মনে হয়েছিল যে তিনি পাশ করে চলে আসছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি আসতে পারেননি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এবারে নির্বাচনে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সাধারণ নাগরিকদের কাছে, সেটি হচ্ছে অর্থনীতি। আমরা যদিও বাইরে থেকে বলি যে বিজ্ঞান বনাম ডোনাল্ড ট্রাম্প, কিন্তু
যারা নেটিভ কিংবা কানাডায় যারা আমেরিকাতে যারা বসবাস করেন তাদের কাছে হচ্ছে এই কোভিড পরবর্তী সময়ে আমেরিকার অর্থনীতি কি হবে, তাদের জীবন জীবিকার অবস্থা কি হবে, কোন রাজনৈতিক দল কিভাবে এই অর্থনীতির সম্ভাব্য মন্দাটাকে মোকাবেলা করবেন, সেই চিন্তাটি আমার কাছে মনে হয়েছে নাগরিকদের কাছে সবচেয়ে প্রকট এবং সবচেয়ে বেশি। জি, অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও। ডক্টর শফিউল আলম ভাই আসতে চাই আপনার কাছে আবারও। ডক্টর শফিউল আলম ভাই, শিক্ষামন্ত্রী বলেছেন যে সকল বিশ্ববিদ্যালয়কে আসলে সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যে অধিকাংশ বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত একমত। কতটা সম্ভব আসলে? আমি কয়েকদিন আগে খবরের কাগজে আসলে দেখছিলাম যে মানে বড় 4-5টি বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত একমত নয়, তার বাইরে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে একমত। একটু আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানতে চাই। দেখেন, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে তার ভর্তি পরীক্ষা নেবে সেইটা একান্তই বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার। কারণ একাডেমিক ফ্রিডম বলে একটা বিষয় আছে সারা পৃথিবীতে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে আলাদা রাখা হয়, কারণ বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে মুক্ত চিন্তার জায়গা, বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে সকল মত চর্চার জায়গা, বিশ্ববিদ্যালয়গুলো সমাজকে পথ দেখায়, সরকারকে পথ দেখায়, প্রয়োজনে সরকারের বিপরীতে অবস্থান নেয়। এটা সারা পৃথিবীতেই শিক্ষক শিক্ষার্থীরা এই কাজটি করে। এবং বিশ্ববিদ্যালয় যেহেতু উন্মুক্ত জ্ঞান চর্চার জায়গা, তর্ক বিতর্কের জায়গা, সেই আর বিশ্ববিদ্যালয়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে তার একাডেমিক ফ্রিডম। তো এখন আমরা যেটা গণমাধ্যমে দেখলাম বা ইউজিসির সাথে বৈঠকে যেটি দেখলাম যে 4টি বা 5টি বড় বিশ্ববিদ্যালয় যারা অনেকটা স্বায়ত্তশাসিত বলতে 1973-এর অধ্যাদেশ দ্বারা পরিচালিত হয়, 4টি 1973-এর অধ্যাদেশ দ্বারা পরিচালিত হয়, একটি হচ্ছে সেই অধ্যাদেশের আলোকে পরিচালিত হয় যেটা হচ্ছে বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আর বাকি 4টি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই 4টি বিশ্ববিদ্যালয় 1973 সালের অধ্যাদেশ দ্বারা পরিচালিত হয়। সেই অধ্যাদেশে কিন্তু পরিষ্কারভাবে বলে দেয়া আছে যে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, তার ভর্তি পরীক্ষা, তার ছাত্র শিক্ষকের সম্পর্ক কি হবে, সমস্ত কিছু নির্ধারিত হয় এই অধ্যাদেশ দ্বারা। এবং সেই অধ্যাদেশে কিন্তু লেখা আছে যে কিভাবে ছাত্র ভর্তি হবে, ছাত্রদের কিভাবে পড়াশোনা করানো হবে, সেইটা তার একাডেমিক কাউন্সিল নির্ধারণ করবে। সেটি নিশ্চয়ই নির্ধারণ করবে। আমি একটু ইন্টারাপ্ট করছি, সেটি হচ্ছে যে মানে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে মানে সমন্বিত ভর্তি পরীক্ষার সুবিধা অসুবিধা একটু যদি বলেন। আমি আসছিলাম কিন্তু সেই জায়গাটাই, যে এই যে একাডেমিক কাউন্সিল কর্তৃক নির্ধারিত হয়। এখন যদি আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে বলে দেই যে এইভাবে পরীক্ষা নিতে হবে বা এইভাবে এটা করতে হবে, তাহলে বিশ্ববিদ্যালয়গুলোর যে স্বায়ত্তশাসন বা তার যে একাডেমিক ফ্রিডম সেইটাতে হস্তক্ষেপ হয় কিনা এই বিষয়টি ভাবার আছে। আহ্বান জানাচ্ছেন, অনুরোধ করছেন আর কি। জি, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এই যে ধরেন আপনি যে সমন্বিত ভর্তি পরীক্ষা নেবেন, সেই সমন্বিত ভর্তি পরীক্ষা, এত বড় ভর্তি পরীক্ষা কন্ডাক্ট করতে গিয়ে সেই পরীক্ষার স্যাংটিটি যেটাকে বলে, যে পরীক্ষার যে নিরাপত্তা, প্রশ্ন ফাঁস না হওয়ার নিশ্চয়তা থেকে শুরু করে সুন্দরভাবে পরীক্ষাটি পরিচালনা করা কিন্তু একটা কঠিন ব্যাপার। তো সেইটা কতটুকু নিশ্চিত করা যাবে? স্যার, এইচএসসি পরীক্ষা যারা উত্তীর্ণ হয় তারাই তো আসলে মানে ভর্তি পরীক্ষায় অংশ নেন। এইচএসসি পরীক্ষা যখন হয় তারাও তো তখন তো দেশব্যাপী হয়। আপনি কি জানেন এইচএসসি পরীক্ষাটা কিরকম হয়? আপনার নিশ্চয়ই ধারণা আছে যে আমাদের দেশের এক এক জায়গায় কিন্তু এক এক স্ট্যান্ডার্ডের পরীক্ষা হয়। ঢাকা শহরের বা কেন্দ্রগুলোতে এক ধরনের পরীক্ষা হয়, আবার আপনি মফস্বলের কেন্দ্রগুলোতে যান, ক্যাডেট কলেজগুলোতে যান, আরেক ধরনের পরীক্ষা হয়, মানে কিন্তু 19-20। তো যার ফলে আপনি যখন এই সমন্বিত ভর্তি পরীক্ষা সারা দেশব্যাপী নেবেন, তখন কিন্তু আপনি মান ধরে রাখতে পারবেন কিনা সেটা একটা প্রশ্ন। আর অনেকদিন ধরেই কিন্তু আমাদের পরীক্ষা পদ্ধতিতে এই যে প্রশ্ন ফাঁসের একটা মহামারী ছিল, যেটা সম্প্রতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এখন এই সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে গিয়ে আমরা আবার আমাদের এই ভর্তি পরীক্ষাটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিব কিনা, সেই প্রশ্নটাও কিন্তু বিবেচনায় নিতে হবে। তারপরেও বিশ্ববিদ্যালয়গুলো যদি মনে করে যে তারা কয়েকটা বিশ্ববিদ্যালয় মিলিয়ে সমন্বিত পরীক্ষা নেবে, সেটা তারা নিতে পারে। কিন্তু আমি যতটুকু জানি যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো তাদের একাডেমিক কাউন্সিল তাদেরকে যেভাবে গাইড করবে সেইভাবেই তারা পরীক্ষাটি নিতে চায়। জি, আসবো আপনার কাছে আবারও। জুলহাস আলম, আপনার কিছু মতামত জানতে চাই এই বিষয়ে। এবার এমনিতেই আসলে করোনাকাল, সে কারণেই যেই অজুহাতে বলি আর যে কারণেই বলি আসলে শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত খুলছে না করোনার ঝুঁকিতে।
যে কারণে শেষ পর্যন্ত এইচএসসি পরীক্ষাও হলো না, অটো পাস হয়ে গেল। সেই জায়গাটাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যে দৌড়ঝাঁপ করতে হবে এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে, সারা দেশব্যাপী দৌড়ানো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সেটিতে কোনো রকম ঝুঁকি তৈরি করবে কিনা, করোনার ঝুঁকি থাকবে কিনা, সেই জায়গায় সমন্বিত ভর্তি পরীক্ষা কোনো রকম অল্টারনেটিভ হতে পারে কিনা অন্তত এবার? আপনার প্রশ্নটি আদর্শের জায়গা থেকে ঠিক আছে, কিন্তু বাস্তবতা কি বাংলাদেশে এই মুহূর্তে? কোথাও কি কোনো কিছু বন্ধ আছে? সবই তো চলছে। রাস্তায় জ্যাম, মার্কেটে ভিড়, মানুষ যে যার মতো চলছে। গ্রামেগঞ্জে কেউ কখনো মাস্ক পরেই না। এখন সরকারকে নতুন করে বলতে হলে যে মাস্ক না পরে আসলে অফিসে বা দোকানে পণ্য বিক্রয় করা। তো সেটা কি সারা দেশে বাস্তবায়নযোগ্য বাংলাদেশের কনটেক্সটে? আমি মনে করি যে যেভাবে হচ্ছিল সেইভাবেই রাখা উচিত, কারণ এই জুজুর ভয় দেখিয়ে খামোখায় নতুন করে বিশৃঙ্খলা তৈরি করার কোনো মানে হয় না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে যদি দেখি, যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর সেই জায়গা থেকে আমি মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্বতা আছে, যেটি স্যার বলছিলেন আইনের আলোকে বা 73 অধ্যাদেশের আলোকে। তো আমি যেটা মনে করি যে এটা আলাদাভাবে হওয়া উচিত আসলে, এবং সেই প্রেক্ষিতে কখনো কোনো সমস্যা হয়নি, এবং আমার মনে হয় না যে এটা খুব বেশি সমস্যা হবে। যদি সমস্যা হতো যদি বাইরের পরিবেশটা ভিন্ন থাকতো, আপনি যে জায়গা থেকে বলছেন সেই জায়গাটা যদি সঠিক থাকতো তাহলে হয়তো এটা একটা ইস্যু হতো। এখন আমাদের কোথাও তো কোনো মানে স্বাভাবিক, এতই বেশি স্বাভাবিক যে মনেই হয় না যে দেশে বা দুনিয়াতে এরকম একটা মহামারী চলছে, এবং আমরা নিজেরাও অনেক সময় সেটা মেনটেন করতে পারছি না, কাজের কারণে হোক, সামাজিকতার কারণে হোক। এটা হলো বাস্তবতা। সমন্বিত ভর্তি পরীক্ষার এই বিষয়টি তো আলোচনায় বেশ কয়েক বছর ধরেই, 2-3 বছর হয়তো বা তার আগে, আমি ঠিক কনফার্ম না, 2-3 বছর ধরে আমি অন্তত জানি যে বিষয়টি বেশ জোরে সোরে আলোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। তাহলে সমন্বিত ভর্তি পরীক্ষার কি আসলে কোনো প্রয়োজনীয়তা বা মানে প্রয়োজনীয়তা দেখেন কিনা? আমি ফিল করি না। যেটা হচ্ছে স্বায়ত্তশাসনের কথা বললেন সেটা হচ্ছে যে আমি কোনো প্রয়োজনীয়তা দেখি না আসলে। এটাকে এভাবে ভাষাটা ব্যবহার করে ঠিক হবে কিনা আমি জানি না। মানে নাই কাজ তো কই ভাজ বলে যে একটা কথা আছে বাংলায়, তো আমার কাছে সেটার মতো মনে হয়। কাজ দেখাতে হবে বলে এসব কোনো আরোপ করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কিন্তু নিজস্ব ক্যারেক্টার আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটা ধরন আছে। তো সেটিকে আলাদা করে রাখা উচিত, এবং সেটা ভর্তি পরীক্ষা থেকেই শুরু হওয়া উচিত, শেষ পর্যন্ত সেটা থাকা উচিত। কারণ সেটা হলে কে বড় কে ছোট সেটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে যে যার যার একটা সক্রিয়তা আছে সেই জায়গা থেকে জিনিসটা দেখা উচিত, এবং সেটিকে মেনটেন করতে পারলে। এবং আমার ধারণা যে সারা পৃথিবীতে, আমার খুব বেশি বৈশ্বিক ধারণা নেই এই ব্যাপারে, বাট আমি যতটুকু বুঝি যে প্রতিটা ইউনিভার্সিটি তাদের মতো করেই আসলে সেটি করে, এবং তার ক্যারেক্টার দিয়েই সে ডিসাইড করে যে কোন ধরনের স্টুডেন্ট আসবে, কোন ধরনের একাডেমিক এটা আসবে, সেইভাবেই কিন্তু করে আসলে। আমার সাধারণ জ্ঞান যেটি বলে। আবার আপনার কাছে আসবো। আমরা একটু যেতে চাই, শওকত আলী সাগর আছেন আমাদের সঙ্গে। শওকত আলী সাগর, আবার একটু জানতে চাই, আসলে একেবারে শেষ মুহূর্তে মার্কিন নির্বাচন, আগাম ভোট 9 কোটিরও বেশি আগাম ভোট পড়েছে। সব মিলিয়ে যদি একটু আপনার পর্যবেক্ষণের জায়গা থেকে বলেন যে মানে যারা প্রবাসী বাংলাদেশি আছেন বা প্রবাসীরা আমেরিকায় আছেন, মার্কিনে আছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে, তাদের জন্য এই নির্বাচন কোন কোন কারণে আসলে গুরুত্বপূর্ণ, সেটি যদি একটু বলেন। আসলে ট্রাম্প যদি আবার আসে সেক্ষেত্রে কি ধরনের সুবিধা অসুবিধা, যদি বাইডেন আসে সেক্ষেত্রে কি ধরনের সুবিধা অসুবিধা তৈরি করবে? অভিবাসীরা সাধারণত, আপনি সেটি কানাডা বলেন, আমেরিকা বলেন বা বিশ্বের যেসব দেশে অভিবাসী নেয়, তারা মোটামুটি একটু কনজারভেটিভদের বিপক্ষে থাকে নানা কারণে। কনজারভেটিভরা অভিবাসীদের বিপক্ষে, অভিবাসীদের ব্যাপারে তাদের এক ধরনের কনজারভেটিভ মনোভাব থাকে। সেই কারণে তারা চায় যে তাদের দেশে কম অভিবাসী যাক। ডেমোক্রেটরা বা লিবারেলরা তারা অভিবাসীদের সবসময় স্বাগত জানায়। সেই কারণে শুধু বাংলাদেশই না, বিশ্বের সব দেশে, সব পৃথিবীর যে কোনো দেশ থেকে যারা অভিবাসী হয়ে পশ্চিমের বা ইউরোপের এইসব দেশে যান, তারা অপেক্ষাকৃত উদার রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেন। আমেরিকার ক্ষেত্রেও তাই। ট্রাম্পকে নিয়ে যে আতঙ্কটা অভিবাসীদের মধ্যে আছে, শুধু বাংলাদেশি না, অন্যান্য দেশের অভিবাসীদের মধ্যেও আছে, যে তারা মনে করেন যে ট্রাম্প যদি ক্ষমতায় আসেন, তিনি কিছুদিন আগে আপনারা জানেন যে একটি ঘোষণা দিয়েছিলেন যে মুসলমানরা তাদের আমেরিকাতে ওই সময় ঢুকতে পারবে না।
সেই সময় আদালত সেটিকে নাল এন্ড ভয়েড করে দিয়েছিল। তো এই সব কারণে অভিবাসীদের মধ্যে একটা আতঙ্ক আছে যে যদি ট্রাম্প আরেকবার আসে তাহলে হয়তো ইমিগ্রেশন সিস্টেমের উপর তিনি হস্তক্ষেপ করবেন কিংবা অভিবাসীদের সুযোগ সুবিধা বন্ধ করে দিবেন। এই সময় অভিবাসীদের উপর নানা রকমের মানে যারা অবৈধ অভিবাসী বিশেষ করে তাদেরকে আমেরিকা থেকে বের করে দেওয়া, সন্তানদেরকে আলাদা করে ফেলা, এরকম নানা রকম ঘটনা ঘটেছে। সেই কারণেই মূলত অভিবাসীরা চাচ্ছেন, অধিকাংশ অভিবাসীরা, আমি বলবো অধিকাংশ অভিবাসীরা মনে করেন যে ট্রাম্প আসলে বিষয়টি তাদের জন্য একটু আতঙ্কজনক হবে। ওকে ওকে, আসবো আবার আসবো আপনার কাছে। আমরা আবারও যেতে চাই অধ্যাপক ডক্টর শফিউল আলম ভাই আপনার কাছে। শফিউল আলম ভাইয়া, এবার তো বিশ্ববিদ্যালয়ের বিষয়টি একটু থাকতে চাই আবারও, কারণ মানে সেশন জটের জায়গাটা একটু জানতে চাই। বহু বছর তো সেশন জট ছিল না, এবারের সেই বাস্তবতাটা আসলে কেমন? এইটি মানে যতদিন ক্লাস পরীক্ষা হচ্ছে না এখনো পর্যন্ত আসলে ঠিক নেই কবে ক্লাস পরীক্ষা শুরু হবে, সেই জায়গাটাই আসলে কতটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে, নাকি আসলেই সেশন জটের মানে যতটা জট এখন পর্যন্ত যতদিন ক্লাস পরীক্ষা হলো না এটিকে আসলে পুষিয়ে নেওয়া সম্ভব, নাকি আসলেই সেশন জটে পড়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো? যেমন আপাতত তো কিছুটা সেশন জ্যাম তৈরি হতেই পারে, কারণ হচ্ছে যে আপনার এই মুহূর্তে যে কাজটি আমরা করছি, ধরেন আমরা তো অনলাইনে ক্লাস নিচ্ছি, পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অনলাইনে ক্লাস নিচ্ছি এবং পরীক্ষা নিচ্ছি না আমরা। তো যার ফলে আমাদের যে সেমিস্টারগুলো শেষ হচ্ছে না, বা যারা ইয়ারলি সিস্টেমে আছেন তাদের ইয়ার শেষ হচ্ছে না, তারা শিক্ষার্থীরা নতুন বর্ষে যাচ্ছেন না বা নতুন সেমিস্টারে যাচ্ছেন না। এই না যাওয়ার, এই যে পরীক্ষা না নেওয়ার কারণটা কি, আপনার এই শোতে আমি আলাপ করেছিলাম। এই যে আমি যখন অনলাইন ক্লাস নেই, ধরেন আমার ক্লাসে 50% মতো স্টুডেন্ট অনুপস্থিত থাকে। অনুপস্থিত থাকার নানাবিধ কারণ আছে। এর মধ্যে একটা অন্যতম কারণ, বেশ কিছু ছেলে মেয়ে অনুপস্থিত থাকেন হচ্ছে তাদের নেটওয়ার্কের সমস্যা, না হয় ডিভাইসের অপ্রতুলতা, অথবা তার ডেটা প্যাক কিনতে তার যে টাকাটা দরকার হয় সেই টাকাটা তার কাছে থাকে না। এইরকম 3টা কারণ দেখছি। ধরেন এই যে ডেটা প্যাক কেনার জন্য সরকার একটা উদ্যোগ নিয়েছিল যে টেলিটকের যে সেবা, টেলিটকের যে আপনার ডেটা, সেইটাকে সুলভ মূল্যে, প্রায় বিনামূল্যে সরকার দিবে বলে ঘোষণা দিয়েছেও। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনার ঢাকা শহরের বাইরে অনেক জায়গায় টেলিটকের নেটওয়ার্ক দুর্বল। তো যার ফলে এই ডাটা প্যাকটা ফ্রি দিলেও আপনার এটা খুব বেশি কাজে আসছে না ছেলে মেয়েদের। আরেকটা জিনিস হচ্ছে যাদের ডিভাইস নাই তাদেরকে ডিভাইস দেওয়ার জন্য একটা তালিকা হয়েছিল, সেটি কিন্তু এখনো শেষ হয়নি। ইউজিসির পক্ষ থেকে এই উদ্যোগটার এখনো কোনো পরিসমাপ্তি টানা হয়নি। তারপরে থার্ড যেটা, যে যাদের বাসায়, ধরেন আমি যখন ক্লাস নিয়েছি আমি দেখেছি যে একটা ছেলে, আমি দেখলাম ছবিতে যে সে বিলের পাশে একটা বিল্ডিং এর মধ্যে ক্লাস করছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, বা সেই আমাকে বললো যে স্যার আমি এখানে এসেছি কারণ আমার বাসায় নেটওয়ার্ক নাই, এখানে আসলে আমি একটু নেটওয়ার্ক পাই। তারপরে এরকম যাদের বাড়ির কাছে নেটওয়ার্কের সমস্যা, তাদের সমাধান তো শুধুমাত্র নেটওয়ার্ক কোম্পানিগুলো করতে পারে। তারা যদি নেটওয়ার্কটাকে শক্তিশালী করে তাহলে এই সমস্যাটা সমাধান সম্ভব। এই সমস্যাগুলো যদি সমাধান না করা হয় তাহলে আমরা যে অনলাইন ক্লাসগুলো নিচ্ছি তাতে অংশগ্রহণটা কম থাকছে, পাশাপাশি যেহেতু অংশগ্রহণ কম, অনেকে অংশগ্রহণ করতে পারছে না, আমরা কিন্তু নীতিগতভাবে পরীক্ষাও নিতে পারছি না। আরেকটা জিনিস হলো আমাদেরও চিন্তা ভাবনা একটু জানতে চাই, সেটা হচ্ছে এটা কি আমাদের সক্ষম, মানে সময় তো কম গেল না আসলে, সব মিলিয়ে মার্চ থেকে যদি ধরেন মার্চ থেকে প্রায় 6 মাস অতিবাহিত হতে যাচ্ছে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে এটা কি মানে যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল সেটা কি দেওয়া হয়নি, নাকি আসলে আমাদের সক্ষমতা নেই? আসলে আমি তো বক্তব্যে বিবৃতিতে দেখেছি যে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো তো এখনো সম্পন্ন হয়নি। হয়তোবা ধরেন এই যে নেটওয়ার্ক ডেভেলপমেন্টের কাজটা হয়তো সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ কাজ, এটা হয়তো সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণীয় নাই, সেটা একটা দিক হতে পারে। তো আর ডিভাইসের বিষয়টা যত দ্রুত সমাধানে আসা দরকার ছিল সেটাও কিন্তু হয়নি। যেহেতু হয়নি, এটুকুই আমি বলতে পারি যে হয়নি, না হওয়ার কারণেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে পরীক্ষা সংক্রান্ত মানসিকতায় পরিবর্তন আনা। যেমন ধরেন আপনি ইউরোপ আমেরিকায় যান বা অস্ট্রেলিয়ায় যান, এখন কোনো বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে কিন্তু এই ক্লোজড বুক এক্সাম বা মুখস্থ করে যে পরীক্ষা দেওয়ার যে সিস্টেমটা, এখন কিন্তু অনেক জায়গায় সেটা নাই। এখন কিন্তু ওপেন বুক এক্সাম,
টেক হোম এক্সাম, বাসা থেকে আনসার লিখে আপনার প্রফেসরকে পাঠিয়ে দেয়। আমি নিজেও দিয়েছি, আমি যখন নর্থ আমেরিকায় পড়াশোনা করেছি আমরা সেই টেক হোম এক্সাম দিয়েছি, ওপেন বুক এক্সাম দিয়েছি। তো বাংলাদেশে কিন্তু এখনো আমাদের সাইকির মধ্যে, ইভেন আমাদের শিক্ষকদের সাইকির মধ্যে এই যে ক্লোজ বুক এক্সাম, পরীক্ষার হলে গিয়ে মুখস্থ করে লিখবে, যেটা ইউনিভার্সিটি লেভেলে আসলে কোনো কাজে লাগে না। ইউনিভার্সিটি লেভেলে যে অ্যানালিটিক্যাল আনসার লেখার কথা, যেভাবে রিসার্চ পেপার তৈরি করার কথা, সেই দিকটাতে আমরা যতদিন না যাব ততদিন পর্যন্ত কিন্তু আমরা যদি সকল সিস্টেমও করি, পরীক্ষা সিস্টেমটা পরিবর্তন না করলে, পরীক্ষা বিষয়ক চিন্তাধারা পরিবর্তন না করলে আমরা কিন্তু এটাকে কার্যকর শেপ দিতে পারবো না। তো যেহেতু শেপ দিতে পারছি না, সেহেতু আমাদেরকে যেটা করতে হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি যেটা করেছে, তার আগামী বছরের যে ছুটি ছিল সেই ছুটির সংখ্যা কমিয়ে নিয়ে এসছে, অনেক কমানো হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের আগামী বছরের ছুটি, যাতে অতিরিক্ত ক্লাস নিয়ে এই যে এখন যে সেশন জ্যামটা তৈরি হচ্ছে, যে ব্যাকলগটা তৈরি হচ্ছে, সেটা যাতে কমিয়ে আনা যায়। আমার ধারণা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো তাই করবে। জি, আসতে চাই জুল হাসালাম আপনার কাছে। জুল হাসালাম, আসলেই মানে আমি যে প্রশ্নটি আসলে অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়ার কাছে করেছিলাম, কারণ শিক্ষার জায়গাটাই মানে আসলেই শিক্ষার জায়গাটাই সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে, কারণ সব কিছুই স্বাভাবিক অনেকটা, এবং মানুষ খুব বেশি পাত্তাও দিচ্ছে না। সেই জায়গায় ইউনিভার্সিটি ক্লাসও কিন্তু বন্ধ, এবং ইউনিভার্সিটি যারা শিক্ষার্থী তারা কিন্তু অনেকটা ম্যাচিউর্ড। সেই জায়গাটি অনেকে বলছিলেন যে মানে বিশ্ববিদ্যালয়ের ক্লাস হতে পারে কিনা। আমি একটু জানতে চাই যে মানে যতটা আসলে গুরুত্ব দেওয়া দরকার ছিল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের জায়গাটাই, সেই গুরুত্ব আসলে দেওয়া হয়েছে কিনা, আর 2 নম্বর হচ্ছে যে যেভাবে শিক্ষা কার্যক্রম চলছে এটি আসলেই কোনো কাজে দিচ্ছে কিনা। অনেকগুলো প্রশ্ন করেছেন। আসলে আমি যতটুকু বুঝি, প্রথম কথা হলো যে এই সংকটটি একটি নতুন সংকট এবং এরকম আমরা কখনো ফেস করিনি, সেজন্য স্বাভাবিকভাবে শুরুর দিকে একটা চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ থাকার কথা। কিন্তু এটা সমাধানের জন্য যেটা স্যার বললেন, যে ধরনের উদ্যোগ নেওয়া উচিত ছিল সরকারের পক্ষ থেকে, আমি মনে করি যে সেটা যথেষ্ট সিনসিয়ারিটি তারা দেখাতে পারেনি, বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় তো বটে। তা আমি যেটা বলবো যে স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াটা একটা অত্যন্ত সেন্সিটিভ একটা ডিসিশন। কারণ এমনিতে মানুষ মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে, কিন্তু একটি স্কুলের বাচ্চা যদি মারা যায় করোনা আক্রান্ত, এটা কিন্তু সাইকোলজিক্যালি এটা কিন্তু বিরাট একটা ইম্প্যাক্ট তৈরি করতো মানুষের মধ্যে এবং অভিভাবকদের। এমন এটাও সত্যি যে অভিভাবকরা কিন্তু স্কুল খোলার ঘোষণা দিলেও অনেকে পাঠাতেন, আমি পাঠাতাম কিনা আমার সন্দেহ আছে। তো সেই সব জায়গার বাস্তবতাকে মেনে নিয়ে আমি বলবো যে যেভাবে বিশেষ করে এই যে স্যার বললেন যে গ্রামে গঞ্জের বিভিন্ন জায়গায় তাদের নানা সুযোগ সুবিধার অভাবের কারণে তারা যুক্ত হতে পারছে না, এটি কিন্তু সরকার একটা তড়িৎ গতিতে কিছু সিদ্ধান্ত নিতে পারতো। আপনি জানেন যে সারা বাংলাদেশে 4000 উপরে ইউনিয়ন পরিষদ আছে, পৌরসভা আছে, আমাদের কমিউনিটি হল আছে, এগুলোকে ব্যবহার করা যেত কমিউনিটি স্টাইলে, এগুলো কিন্তু ব্যবহার করা যেত। প্রথমে 1 মাসে পারলাম না, 2 মাসে পারলাম না, 3rd মান্থে পারলাম না, কিন্তু এতদিন এটা হওয়া উচিত ছিল। আমাদের সেই ইনভেস্টমেন্টের জায়গাটিও যে নাই সেটা আমি মনে করি। তো আপনি যেটা বলছিলেন যে এটা কাজে লাগছে কিনা, এখন একভাবে তো চালিয়ে যেতে হবে, কারণ তা না হলে তো একেবারে একটা মানে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। কারণ একটা জিনিস কিন্তু বড় চ্যালেঞ্জ, পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বা স্টুডেন্টদের বাসায় থাকার কারণে তাদের নানা রকম তাদের বিহেভিয়ারাল প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের অভ্যস্ততা নানা রকম নতুন নতুন অভ্যস্ততা তৈরি হচ্ছে, তারা দেরি করে ঘুম থেকে উঠছে, তারা মাঝরাত পর্যন্ত জেগে থাকছে, তারা তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে না, এসব মিলে কিন্তু এক ধরনের সিরিয়াস চেঞ্জ কিন্তু তাদের মধ্যে, এবং এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকর। তো এইসব ব্যাপারে কিন্তু আমাদের ভাবনার ব্যাপার ছিল। আমি জানি না সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির কাজ কি, আমি জানি না যে আদার যেসব অর্গানাইজেশন আছে তাদের কাজ কি, তারা কি এগুলোকে এক্সপান্ড করতে পারতো না, তারা কি বাচ্চাদেরকে নানা রকম অ্যাক্টিভিটিস এর কার্যক্রম শুরু করতে পারতো না। আমাদের এক্সপার্ট যাই থাকুক, আপনি ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করলে একজন এক্সপার্ট দিয়ে তো আপনি 1 কোটি মানুষকে রিচ করতে পারেন, যদি প্রচারণা ঠিক হলো। আপনার এক্সপার্টের কিন্তু খুব বেশি, আপনি গণমাধ্যমকে ব্যবহার করতে পারেন। আমি বাংলাদেশের টেলিভিশন এবং গণমাধ্যমকে এই ক্রাইসিসের সময় ব্যবহারই করতে দেখলাম না অথরিটি। তো এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক, কারণ গণমাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা সেইভাবে বিষয়গুলোকে ছড়াতে পারি। তো সামগ্রিকভাবে যদি চিন্তা করে এসব জায়গা আমাদের অত্যন্ত দুর্বলতা, এবং ভবিষ্যতে আমি জানি না এগুলো নিয়ে আসলে
কতটুকু রিথিঙ্ক করা তারপর আমরা আসলে rethink আশা করার করতে চাই সুযোগ আছে নিশ্চয়ই আমাদের। গুরুত্ব অনুধাবন করে সরকার এখনো আসলে সময় আছে, কারণ এখনো অনিশ্চিত কবে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। শেষ করব শওকত আলী সাগর আপনাকে দিয়ে। শওকত আলী সাগর, একেবারে যদি শেষ পর্যবেক্ষণ জানতে চাই, সময় একেবারে শেষের দিকে, নির্বাচন হবে 3 তারিখ, সেই জায়গাটা একটু জানতে চাই যে আসলে আপনার পর্যবেক্ষণে কি বলে যে বাইডেন এগিয়ে এখন পর্যন্ত নাকি ট্রাম্প এগিয়ে, কে আসছেন মনে হয়? কে আসছেন সেই প্রশ্নের উত্তরে আমি যাব না, কারণ সেটি নির্ধারণ করবে ভোট। আমেরিকার নাগরিকরা তারাই সিদ্ধান্ত নেবেন কে তাদের প্রেসিডেন্ট হবেন। যদি জরিপের কথা বলেন, জরিপ প্রচারণায় অবশ্যই বাইডেন এগিয়ে আছে আজকে পর্যন্ত, কিন্তু সবচেয়ে যে বিষয়টি উদ্বেগের, যেটি নিয়ে পশ্চিমা রাষ্ট্রবিজ্ঞানীরা যেটি নিয়ে উদ্বিগ্ন হচ্ছেন, ট্রাম্প আসবেন সেটি কিংবা বাইডেন আসবেন সেটি কিন্তু তাদেরকে উদ্বিগ্ন করছে না। তাদেরকে উদ্বিগ্ন করছে আমেরিকার মতো একটি দেশের, একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের কথা বলতে হচ্ছে। এই বিষয়টি উদ্বিগ্ন করছে সবচেয়ে বেশি রাজনীতিবিজ্ঞানীদের। কেননা আমরা অনুন্নয়নশীল দেশে কিংবা আমরা যাদেরকে উন্নয়নশীল রাষ্ট্র বলি, সেই সব দেশের নির্বাচনকে নিয়ে যেই সব ইস্যু আলোচনায় আসে, ফেয়ার ইলেকশন, ক্ষমতার হস্তান্তর, সুষ্ঠুভাবে ট্রাম্প হেরে গেলে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন কিনা, নাকি জোর করে ক্ষমতা দখল করে রাখবেন, এইসব সাধারণত পশ্চিমা রাজনীতিতে আলোচিত হতো না। কিন্তু এইবারই প্রথম আমেরিকা নির্বাচনকে কেন্দ্র করে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, মিডিয়ায় রিপোর্ট হচ্ছে। সেটি হচ্ছে সবচেয়ে বড় উদ্বেগের কারণ। বড় দেশে যদি নির্বাচনী ব্যবস্থা নিয়ে এই ধরনের আলোচনা সমালোচনা করতে হয়, তাহলে যেই সব দেশে আসলে গণতন্ত্র এমনিতেই দুর্বল, বা যেই সব দেশের শাসকরা গণতান্ত্রিক চর্চা করতে চান না, তারা উৎসাহিত হন, সেই সব দেশের নাগরিকদের জন্য একটি দুঃস্বপ্ন তৈরি হয়। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে সময়। আমরা আশা করতে চাই সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে মার্কিন নির্বাচন আসলে শেষ হবে। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, জুলহাস আলম এবং কানাডা থেকে আমাদের সঙ্গে ছিলেন শওকত আলী সাগর। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজ রুম সংলাপে দেওয়ার জন্য। দর্শক, যেসব বিষয়ে আমরা আলোচনা করলাম, আশা করি সরকার যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন তারা বিষয়গুলোতে নজর দেবেন। এই ছিল মোটামুটি নিউজ রুম সংলাপ। দেখাবেন নিশ্চয়ই অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।